গল্পস্বল্পে পড়ছি আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ ৬ষ্ঠ পর্ব। তীর্থ থেকে ফিরলেন মুক্তকেশী, সঙ্গে নিয়ে এলেন সেজ মেয়ে সুরাজকে। না, তীর্থপথে কুড়িয়ে পাননি তাকে, সম্প্রতি তার বর কটকে বদলি হয়েছে, তাই সেখানেই ২-১ দিন থেকে একেবারে সঙ্গে করে নিয়ে এলেন। বললেন, এত বড় খবরটা চেপে বসে আছিস সুরি? ধনী বটে, এই সময় কখন একা থাকে? সুরাজের বরের বদলির কাজ। সুরাজ মেম সাহেবের মতো স্বামীর সঙ্গে সঙ্গে ঘোরে, চাকর ঠাকুর আরদালি বেহারা সকলের সঙ্গে কথা বলে। বর এতটুকু এদিক ওদিক করলে পলকে প্রলয় করে। অবশ্যই সে প্রলয় মুক্তকেশীর মতো নয়, প্রণয়েরই পরিচয় ঘোষণা মাত্র। ভঙ্গিটা অতএব সভ্যমার্জিত। সুরাজকে দেখলে বোঝবার জো নেই একদা সে এ সংসারের মেয়ে ছিল। সুরাজ সর্বদা টাইট জ্যাকেট বডি পরে থাকে। সুরাজ এক গা গহনা পরাকে সেকেলে বলে হাসে। সুরাজ মাথায় সোনার চিরুনি বসিয়ে খোপা বাঁধতে বাঁধতে নাড়াচ্ছে। সুরাজ নাকি স্বামীর কর্মস্থলে জুতো পায়ে দেয়। সুরাজ কদাচই আসে। শেষ এসেছিল বিরাজের বিয়ের সময়। গোলমাল দেখে বরকে চিঠি লিখে মেয়াদের আগেই সরে পড়েছিল। এবার যে এলো সেটা ইচ্ছায় নয়, নিতান্তই মায়ের নির্বন্ধাতিশয্যে। বড় বলল, সত্যি বটে, এতদিন পরে যখন আবার হচ্ছে, মার কাছে থাকলেই হয়তো ভালো। কলকাতা শহর। একটি ছেলে সুরাজের, 10 বছর পরে আবার এই ঘটনা। মুক্তকেশীর কি শুধুই মাতৃস্নেহ? তার উপর বাড়তি আরো কিছু ছিল না? তার এই 16 আনার স্বাধীন মেম সাহেব মেয়েটিকে আত্মজনের সামনে দেখবার বাসনাও ছিল নাকি? এর আগে যখন এসেছে তখন এত সুখ স্বাধীনতা ছিল না। শাশুড়ি মৃগী ছিল বেঁচে, এখন সে বেলায়ও গেছে। মেয়েকে তাই বুকে করে নিয়ে এলেন মুক্তকেশী, আর জনে জনে ধরে ধরে শোনাতে লাগলেন, এত বড় ঘটনা মা আমাকে জানায়নি। সুরাজ লজ্জা পেয়ে বলে, কি একেবারে ঘটনা? মা যেন কি? আর দেখছো না বুঝি এ ঘটনা? মুক্তকেশী বলে ওঠেন, দেখবো না কেন, নিয়তই দেখছি। হাঁস মুরগির মতো রাত দিন প্যাক প্যাক করে বংশবৃদ্ধি হচ্ছে, দেখছি না? তার সঙ্গে আর তোর তুলনা করিস না মা। সুরাজ লজ্জা পেয়ে চুপ করে থাকে, কিন্তু সুরাজ এ সংসারে হাঁপিয়ে ওঠে। একদা যে এইখানেই থেকেছে সে কথা যেন তার নিজেরও বিশ্বাস হয় না। সুরাজের দাদারা কি স্থূল, কি অমার্জিত, কি সেকেলে। সুরাজের বৌদিরা যেন ঝি চাকরানির পর্যায়ের। সুরাজের ভাইপো ভাইজিগুলো যেন গোয়ালের গরু ছাগল। আশ্চর্য, ভালোভাবে থাকতে ইচ্ছে হয় না এদের? সেই কথাই জিজ্ঞেস করে সে। বলে, সংসারে খরচ তো কম হতে দেখি না, অথচ সৌষ্ঠবের বালাই নেই। কেন বলো তো তোমাদের? খরচটা অবশ্য বড়লোক সুরাজের খাতিরে একটু অতিরিক্তই করা হচ্ছিল। বিরাজ এক ধরনের বড়লোক, এ আরেক ধরনের বড়লোক। বিরাজের কাছে চক্ষু লজ্জা নেই, এর কাছে সেটা আছে। তবু লজ্জা কি বাঁচানো যাচ্ছে? লজ্জা যে চতুর্দিকে ছড়ানো। সুরাজ বলে, স্বামী ধমক দেবে আর তাই সইতে হবে? কেন, দড়ি কি নেই জগতে? সুরাজ বলে, পরে মার খাও বলেই এত অত্যাচার তোমাদের ওপর। নিজের মানটি নিজে রাখতে হবে বাবা। শেষদাই বা হঠাৎ সংসারের দণ্ডমুণ্ডের কর্তা হলো কেন তাও বুঝি না। আর মেজদার ওই সন্দেহবাতিক সহ্য করে কি করে মেজ বৌদি, ভেবে পাই না। ধোবার সামনে বেরিয়েছিল বলে তুমি যাচ্ছে তাই করলো মেজদা? আমি তো দেখে আমি হলে কি করতাম জানো? ওকে দেখিয়ে দেখিয়ে রাস্তার লোকের সঙ্গে গল্প করতাম। সুবর্ণ এ ধরনের কথায় চুপ করেই থাকে। সুবর্ণ এই সহানুভূতির মধ্যে প্রচ্ছন্ন একটা অপমানের জ্বালা অনুভব করে। তা গিরিবালাও দণ্ডমুণ্ডের কর্তা প্রসঙ্গে জ্বালা অনুভব করছিল, তাই বলে ওঠে, তা তো করতে, তারপর ঠ্যাঙানিটা খেলে। সুরজ ভুরু কুচকে বলে, ঠ্যাঙানি? তবে না তো কি? মেজ বড় ঠাকুরের তো সে গুণে ঘাট নেই, নিজে পড়েছ শিবতুল্য মানুষের হাতে। সুরজ সুবর্ণর মুখের দিকে তাকায়।
সুরজ ভয় পায়, তাই তাড়াতাড়ি বলে, আসল কথা কি জানো সেজ বউ? মাতৃনিন্দা মহাপাপ হলেও না বলে পারছি না। মার পৃষ্ঠ বলেই এতটা হতে পেরেছে। মাটি তো আমার সোজা নয়, পুরুষ একলা পড়লেই পরিবারের কাছে জব্দ। মা, দাদা, বোন, ভাত চারদিকে পৃষ্ঠ বলে এত বার বাড়ে তাদের। তোমাদের নন্দাইটি যে একলা পড়েছে কিনা তাই শিব তুল্য, তখনকার মতো রক্ষা হয়। কিন্তু মুক্তকেশী আবার আগুন জ্বালেন। হেমাঙ্গিনী এসেছেন সুরজকে দেখতে। মুক্তকেশী হেসে হেসে গলা খুলে মেয়ের বাসার সুখ সমৃদ্ধির গল্প করেন বসংবদ জামাইয়ের আনুগত্যের কাহিনী। সে কি বাড়ি, একেবারে সাহেব বাড়ি, বুঝলি হেমা? কোচ, কেদারা, টেবিল, আরশি, কত কেতা। সুরিও আমার বেড়ায় যেন মেম। পায়ে জুতো, মোজা, বিলিতি ঢং করে কাপড় পরা। আর জামাইয়ের আমার হি হি হি, কি বলবো যা অবস্থা। অত বড় একটা হোমরা চোমরা চাকুরে সুরির কাছে যেন চোরটি। সুরির কথায় উঠছে বসছে। সুরি চোখ রাঙালে চোখে অন্ধকার দেখছে। দূরে থেকে শুনি, চোখে তো দেখা হয়নি, দেখে বলবো কি, চোখ যেন জুড়োলো। হঠাৎ এই জমাটির সভায় ছন্দপতন ঘটে। হঠাৎ সুবর্ণলতা কোন দিক থেকে যেন এসে প্রশ্ন করে, এসব দেখলে আপনার চোখ জুড়োয় মা? মুক্তকেশী প্রথমটায় থতমত খান, তারপর কপাল কুঁচকে বলেন, কোন সব? এই যে পুরুষ মানুষ স্ত্রীর কথায় উঠছে বসছে, স্ত্রী চোখ রাঙালে চোখে অন্ধকার দেখছে, তাছাড়া কোচকে দ্বারা টেবিল, আরশি। মুক্তকেশী ক্রুদ্ধ কণ্ঠে বলেন, কেন, শুনে বুঝি তোমার গা জ্বালা করে উঠল মেজ বৌমা? তা করবেই তো, হিংসের রিসে ভরা যে। বলি, তোমরাই বা স্বামীকে কি ভেড়াকান্ত করতে বাকি রেখেছ? সাজ যায় তো পুরো জুতো মোজাখানা খাওগে টেবিলে বসে। ধন্যি বটে, আহ্লাদ করে দুটো গপ্প করতে এলাম, গায়ে যেন ছুঁচ ফুটল মানুষের। ছুঁচ ফুটবে কেন মা? সুবর্ণ উঠে পড়ে বলে, আহ্লাদের কথায় আহ্লাদই হয় মনে হয়, তবু বাংলাদেশের একটা মেয়ে মানুষও মানুষের মতো বাঁচছে। তবে আপনাদের চোখে এসব মেম সাহেবই ভালো ঠেকে, এটা দেখেই আশ্চর্য হচ্ছি। মুক্তকেশী আর উচিত উত্তর খুঁজে পান না। সুবর্ণ চলে গেলে বলে ওঠেন, দেখলি তো হেমা, এই আগুনের খাপড়া নিয়ে ঘর করছি আমি। সর্বদা এই কথাই বলেন মুক্তকেশী, সবাই তাই বলে, আগুনের খাপড়া। কিন্তু সেই আগুন কানে জ্বালাতে পারল সুবর্ণ? কি বা জ্বালালো? শুধু তো নিজেই জ্বলে জ্বলে ভস্ম হলো। সুরজের বরের চিঠি এলো। রঙিন খাম, আতরের গন্ধ, খামের কোণে বেগুনি রঙা একটি ছোট্ট গোলাপ ফুল। কত বছর বিয়ে হয়েছে সুরজের? সুবর্ণর থেকে বড় না সুরজ? সুরজের নামের মানে নিয়ে যখন কৌতুকের হাসি হেসেছিল সুবর্ণ, তখন তো সুরজের বিয়ে হয়ে গেছে। সুরজ লজ্জায় আনন্দে গৌরবে হেসে ফাটে, বলে, বুড়ো বয়সে ঢং দেখেছ? আসল কথা, বিয়ে হয়ে স্তক তো স্ত্রী গলায় ঝুলছে, এদিকে শখের প্রাণ গড়ের মাঠ। তাই নতুন বরের মতো। চিঠিখানা নিয়ে সরে পড়ে সুরজ, আদর আর আদরের সৌরভ ছড়িয়ে। গিরিবালা বলে, পয়সা থাকলেই আদিক্ষেতার শোভা পায়। বিন্দু বলে, শোভা পায় আর বলো না শেষদি, হাসি পায় তাই বলো। উমাশশী বলে, সেজ ঠাকুর জামাই তোমাদের ভাসুরের চাইতে মাত্র 2 বছরের ছোট। হয়তো ওইতেই অনেক কিছু বলা হয়। শুধু সুবর্ণ কিছু বলে না। সুবর্ণকে কে যেন আচমকা একঘা চাবুক মেরে গেছে। সত্যি কি তবে হিংসুটে হয়ে যাচ্ছে সুবর্ণ? সৌভাগ্যের অনেক লীলা দেখিয়ে বিদায় নিল সুরজ। শেষের 2 দিন যে আবার বড় এসেছিল নিয়ে যেতে। বড়লোক বোনাইকে তোয়াজ করতে অনেক ব্যয় করে ফেলল মুক্তকেশীর ছেলেরা, কারণ সুরজের বর ভাবেন সাহেবের আগমন উপলক্ষে আরও 3 মেয়ে জামাইকে নেমন্তন্ন করে আনলেন মুক্তকেশী। সুবালা তো পড়ে থাকে চাপতায়, 7 জন্মে আনবার কথা মুখেও আনেন না, কারণ তার 1 পাল এন্ডি গেন্ডি। আবার আনলেন। মুক্তকেশীর সবাইকে ডেকে ডেকে বলেন, লক্ষ্মীর ঘরে ষষ্ঠীর কৃপা কম, এ হচ্ছে ডাকের বচন। দেখ, তার সাক্ষী সুরজকে। বললাম, এ 2 মাস থাক আমার কাছে, একেবারে খালাস হয়ে তবে যাস। জামাইও রাজি হয়েছিলেন।
বর্ষহাগী মেয়েই আমার তো থাকতে পারলেন না বর ছেড়ে। সুরাজ চুপি চুপি সুবর্ণকে বলে, মোটেই তা নয় বাবা, মায়ের এই দাপটের বহরে থাকবার বাসনা মিটে গেছে আমার। অন্যকে নিচু করে আমার বড় করা এ বাপু অসহ্য। তাই অসহ্যটুকুই শেষ পর্যন্তই করতে হলো সুরাজকে। ভবেনকে নিয়ে আদিক্ষে তার বাড়াবাড়ি করলেন মুক্তকেশী। যাত্রাকালে শুধু মেয়েকেই ভালো ফরাসডাঙ্গার শাড়ি দিলেন তা নয়, জামাইকে কাচির ধুতি চাদর দিলেন, দিলেন সুবালা আর সুবালার বরকেও দিলেন মিলের ধুতি শাড়ি। তবু খরচপত্র হয়ে গেল বিস্তর। হাওড়া স্টেশন যেতে ফিটন ভাড়াটা পর্যন্ত জোর করে দিয়ে দিলেন সুরাজকে। মিষ্টির হাড়ি দিলেন সঙ্গে। আর শেষ অবধি হয়তো হাঁপ ছেড়েই বাঁচলেন। সুবালার ইচ্ছে ছিল কটা দিন থাকে, কিন্তু পাজি পুঁথি না দেখে অদিনে এসেছে এই ছুতোয় তাকে ভাগালেন মুক্তকেশী। তারপর তার পরদিনই সন্ধ্যাবেলা ছেলেদের ডেকে সংকল্পটা ঘোষণা করলেন মুক্তকেশী। বললেন, আমার তীর্থ খরচ তো ডাবল লাগলো। শশধরের মার কাছে 100 টাকা হাওলাত নিয়ে তবে পাণ্ডার কাছে মুখ রক্ষে, সে কর্য শোধ করতে হবে। তারপর তোমাদের এই বোন ভগ্নিপতিতে আনা আনি, খরচের খরচান্ত, বউ ছেলেদের মাস দুধচারের মতন বাপের বাড়ি পাঠিয়ে দে দিকি, দেনাপত্তর শোধ করে একটু গুছিয়ে নিয়ে তারপর আনিস। শুনে ভাইয়েরা মুখ চাওয়াচাওয়ি করল। সুবোধের তো শ্বশুর বাড়ি বলতে অষ্টরম্ভা। শাশুড়ি কখনো ভাইয়ের বাড়ি, কখনো দেওরের বাড়ি, কখনো বঞ্জির বাড়ি। আর প্রবোধ, তার যে একটা শ্বশুর বাড়ি আছে সে কথা কে কবে মনে রেখেছে। প্রভাসের অবশ্য ভালো শ্বশুর বাড়ি আছে, প্রকাশেরও আছে যেমন তেমন, কিন্তু প্রস্তাবটা কারো কাছে প্রীতিকর থাকে না। তবু মায়ের কথার প্রতিবাদ চলে এ তারা ভাবতেই পারে না। স্বর্গাদপি গড়িয়সী বলে কথা। ন্যায় বলুন অন্যায় বলুন, মাথা পেতে নিতে হবে আদেশ। কে জানে বউয়েরা এই প্রস্তাব কোন আলোয় নেবে। ইদানিং তো বউগুলো যখন তখনই বলতে শুরু করেছে, এতই যদি মাতৃভক্তি, মায়ের আঁচল তলায় খোকা হয়ে থাকলেই পারতে, বিয়ে করে সংসার পাতবার স্বাদ হয়েছিল কেন। যখন তখনই বলে, ধমকে ঠান্ডা করা যায় না। এ এক বিড়ম্বনা। মাতৃভক্তি আর বিয়ে, এ দুটোর মধ্যে যে কখনো বিরোধ ঘটতে পারে, এটা কে কবে ভেবেছিল। সে যাক, নেপথ্যের কথা চিন্তা করে আপাতত সামনে মা। ছেলেরা তাই নিতান্ত বাধা ভাবে বলে, তুমি যা ভালো বুঝবে। আমি তো ভালো বুঝেই বলছি, তবে তোমরা এখন সব বিজ্ঞ হয়েছ। হঠাৎ প্রবোধচন্দ্র ইতস্তত করে বলে ওঠে, আমার আর শ্বশুর বাড়ি। মুক্তকেশী বলেন, তা জানি, থেকেও নেই, অথচ শ্বশুর মিনসে নাকি এখনো চাকরি করছে। 2 শালা মান্যিমান্য হয়েছে, ছোটটা তো আবার বিয়েও করেনি, বিদেশ থাকে, টাকা পাঠায়। সে যে বলে না, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। এ হয়েছে তাই। প্রবোধ এসব তথ্যে অবাক হয়। শ্বশুরবাড়ি নামক একটা জায়গা যে তার আছে, এ প্রমাণ পাবার সুযোগ পায়নি সে। শাশুড়ির কলঙ্ক কথা সহজ ধারার মুখে পাথর চাপিয়ে দিয়েছিল। প্রথমে সে একবার শ্বশুর নিতে এসেছিল, মুক্তকেশী যাচ্ছে তাই করে বিদায় করেছিলেন। তারপর আরও কি উপলক্ষে যেন নেমন্তন্ন করতে এসেছিল, পাঠানো হয়নি। আগে আসতো 1-8 দিন, আর আসে না। তদবধি সব সম্পর্ক শেষ। জীবনে কোনোদিন উচ্চারণ করেনি সুবর্ণ বাবার জন্য মন কেমন করছে, বা একবার তাদের না দেখে থাকতে পারছি না। এখন হঠাৎ মুক্তকেশীর মুখে তাদের তত্ত্ববার্তা। প্রবোধ বোধ করে ক্ষীণ কণ্ঠে একবার বলে, গে বলল তোমায়? মুক্তকেশী গম্ভীরভাবে বলেন, তোদের মাকে কারোর কিছু বলে যেতে হয় না, হাওয়ায় খবর পায়। মেজ বৌমার সেই পিসি বুড়ির একটা সতীনঝি, যে আমাদের হেমার ছেলের শালির শাশুড়ি, সেই সূত্রেই খবর। পিসি, সতীনঝি, শালি, শাশুড়ি, এই সম্পর্কের জটিলতার জালমুক্ত হবার চেষ্টা করে না প্রবোধ, শুধু সাহসে ভর করে বলে ফেলে, তা ওরা তো 7 জন্মে নিয়ে যাবার কথা বলে না। বলবে কে? মা আছে। তোমার গুরুধ্বজার শাশুড়ির গুণে উভয় কুল মজল। যাকগে, নিয়ে যাবার কথা বলার অভ্যেস
ওদের নেই, তাই বলে না। তুই যাবি, বউকে রেখে আসবি। এবার প্রবোধের হয়ে সুবোধ হাল ধরে। কিন্তু মা, ওরা যখন বলেনি তখন। কথা শেষ করতে দেন না মুক্তকেশী। বলে ওঠেন, তা ওরা কেমন করে জানবে যে তোমাদের দেনাকর্জা হয়ে গেছে, বেপটে পড়েছ? তোমাদের শালা শ্বশুরেরা খড়ি পাততে পারে, এ খবর পেয়েছ কোনোদিন? তা নয়, মানে। প্রবোধ প্রায় মরিয়া হয়ে বলে ফেলে, 7 জন্মে বলে না, হঠাৎ এরকম উপযাচক হয়ে। মুক্তকেশী ছেলের বক্তব্যকে সম্পূর্ণতার রূপ দিতে দিলেন না। বলে উঠলেন, উপযাচক হয়ে পাঠিয়ে দিলে তাড়িয়ে দেবে, এ ভয় যদি থাকে তোমার, তাহলে অবশ্যই পাঠাবার কথা ওঠে না। তবে চিরকাল জানি বিয়েওয়ালা মেয়ে আরাধনার সামগ্রী, বাপের বাড়ি গেলে বাপ ভাই মাথায় করে রাখে। তবে তাই হবে বলে ছেলেরা তখনকার মতো রণে ভঙ্গ দেয়। কারণ অনুভব তো করছে নেপথ্যে জোড়া 3 কান উৎকর্ণ হয়ে আছে। তাদের মুখ বন্ধ রাখবার কার্যকরী পদ্ধতিটা যেন আজকাল আর তেমন কাজে লাগছে না। এই বিদ্রোহাত্মক মনোভাবের আমদানিকারিণী যে সুবর্ণলতা, তাতে অবশ্য সন্দেহ নেই। সেজ ছোট ভাই তাই প্রতিনিয়ত সুবর্ণলতাকে সাপসাপান্ত করছে মনে মনে। কিন্তু তাতে তো শুধু গায়ের ঝাল মেটানো, সংক্রামক ব্যাধি আপন কাজ করেই যাবে। কর্তারা অদৃশ্য হতেই নেপথ্যচারিণীরা রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন। বউরা যে কাছে পিঠে কোথাও আছে, এটা মুক্তকেশী আন্দাজ করেছিলেন। ভেবেছিলেন, ভালোই, জানা হয়ে থাক, সামনে এসে তো আর প্রতিবাদ করতে পারবে না। আর প্রতিবাদী বা করবে কি? বাপের বাড়ি যাবার সুযোগ পেলে তো বর্তেই যাবে। অবশ্য বড় বউকে তিনি সবাইয়ের সঙ্গে ধরে সমদৃষ্টির পরাকাষ্ঠা দেখালেও মনে মনে তাকে ধর্তব্য করেননি। তাকে পাঠাবেন না, কার্যকালে কোনো ছুতো করবেন। একযোগে সবাই চলে গেলে চলবে কেন? মুক্তকেশী কি গুরুগঙ্গা ছেড়ে এখন ছেলেদের অফিসের ভাত রাঁধতে বসবেন? বড় বউ চলে গেলে অচল, যেদিকে জল পড়ে সেদিকেই ছাতি ধরে সে, অথচ আত্মভোলা উদোমাদা। বাড়ির পিঁপড়েটাকে পর্যন্ত ভয় করে চলে। ও থাকবে, মেজো সেজো ছোটকেই পাঠাতে হবে। আহ্লাদে নাচবে, সেজো ছোট নাচবেই। তবে ওই মেজোটার ব্যাপার সন্দেহজনক। ওর মতিবুদ্ধি কোনোদিনই স্বাভাবিক খাতে বয় না। হয়তো বা দুম করে বলে বসবে, আমি যাব না। বউদের এদিকে আসতে দেখেই মুক্তকেশী গম্ভীর চালে সলতে পাকাতে বসলেন। সলতে তো সংসারে কম লাগে না। ঘরে ঘরে হিসেব করলে কোনো না কোনো 10-12টা পিদিম চলে। কেরোসিনের চলন অন্য কোথাও যদি হয়েও থাকে, মুক্তকেশীর অন্দরে তার প্রবেশ নিষেধ। নতুন আলোর পক্ষপাতী নন মুক্তকেশী। গিদিবালা এসেই শুয়োর গলায় বলে, ওসব রাখুন না মা, আপনি কেন কষ্ট করছেন? সলতে পাকাতে কেউ না কেউ সময় পায়, আমি পাকিয়ে রাখব। মুক্তকেশী একটু উদাস হাসি হেসে বলেন, তোমরা কচিকাচার মা, বললে করব, হয়তো সময় পেলে না, অসময়ে অসুবিধায় পড়াতো। ফস করে গিরিবালার হয়ে কথার উত্তর দেয় সুবর্ণলতা, কেন, আমরা কি কিছু করি না? মুক্তকেশী বহুবার ওর দুঃসাহস দেখেছেন, তবুও কেন যে চমকান। চমকে উঠেই পরক্ষণে ঠোঁটের আগায় এক চিলতে ধানি লঙ্কার ঝাল মাখানো হাসি এনে বলেন, করো না, কে বলছে গো? তোমরাই তো সংসার মাথায় করে রেখেছ, তবে আমি বা বসে থাকি কেন? দুটো সলতে পাকিয়েও যদি উপকার না করব, তো ছেলেদের ভাতগুলো খাবো কোন লজ্জায়? সুবর্ণলতা এতখানি রাগ প্রকাশের পরও বলে, এ আপনার রাগের কথা। সে যাক, আমাদের বাপের বাড়ি পাঠানোর কি যেন কথা হচ্ছিল। মুক্তকেশীর হাতের পীড়নে ছেঁড়া ন্যাকড়ার টুকরোগুলো কাঠির মতন কঠিন হয়ে উঠেছে। আরো কঠিন হয়ে উঠছে তার চোয়ালের মাংসপেশি। সেই মুখের উপযুক্ত নিরস্বরেই বললেন, যাদের কাছে বলবার বলা হয়ে গেছে বাছা, এক কথা 5 বার বলার সামর্থ্য আমার নেই। এত কঠিন হবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও প্রয়োজন আছে। ওটাই তো আশ্রয়, ওটাই পা রাখবার জায়গা। নইলে কি আর সংসার পর্বতের চূড়োর উপর প্রতিষ্ঠিত থাকা যায়? ভয় দেখিয়েই সবাইকে পদানত করে রাখা। ভয় ভাঙা হলে চূড়ো থেকে গড়িয়ে পড়ে যেতে হবে কিনা কে জানে।
ভক্তির প্রশ্ন নিয়ে মাথা ঘামান না মুক্তকেশী। ভালোবাসার তো নয়ই, তার মতে এই ভালো। শনি দেবতার পুজোয় উপাচারের ত্রুটি করবার সাহস হবে না। কঠিন মুখে সলতেই পাকাতে থাকেন মুক্তকেশী। জলজ্জান্ত মানুষগুলো যে দাঁড়িয়ে আছে সে সম্পর্কে যেন চেতনাই নেই। জানেন এ মুখের সামনে সুবর্ণলতারও কথা বলবার সাহস হবে না। সাহস হবে না অবশ্য বকুনির ভয়ে নয়, মানহানির ভয়ে। কথা বললে যদি সে কথার উত্তর না দেন মুক্তকেশী, সে অপমান যে সুবর্ণলতার মরণ তুল্য সে কথা জানেন মুক্তকেশী। সে মরণ দিতে চানও মাঝে মাঝে, কিন্তু তার নিজের বাকযন্ত্রই বিশ্বাসঘাতকতা করে। কথা না বলে থাকতে পারেন না তিনি। বিন্দু আর গিরিবালা অনেকক্ষণ অপেক্ষা করলেও বাপের বাড়ি যাবার প্রস্তাবটা পাকা করার জন্যে। কে বলতে পারে আবার মেজাজ ঘুরে যায় কিনা গিন্নির। নিজেই তো মুক্তকেশী সবসময় বউদের বাপের বাড়ি যাওয়ার প্রতিবন্ধকতা করেন। এবারে বেড়ালের ভাগে শিকে ছিঁড়েছে, এবারে মুক্তকেশী সুর বদলেছেন। এমন সুযোগ আবার না ফসকে যায়। ওরা তাই অনেকক্ষণ অপেক্ষা করলো কথা পাকা করতে, কিন্তু আপাতত সুবিধে হলো না। চলে গেল আস্তে আস্তে, চলে গেল সুবর্ণলতাও। কিন্তু সে কি আস্তে আস্তে, সে কি আশায় আশায়? কিন্তু উল্টোপাল্টা সুবর্ণলতা সম্পর্কে যা ভেবেছিলেন মুক্তকেশী তাই হলো। সুবর্ণ ঠিকরে এসে বলল, আমি যাব না। প্রবোধও অবশ্য এই আশঙ্কা করেছিল এবং মনে মনে কণ্টকিতও হচ্ছিল। তবু মুখে অবহেলা দেখিয়ে বলল, কেন যাবে না? কেন যাব কেন সেটাই শুনতে চাই। প্রবোধ কড়া হবার চেষ্টা করে বলে, ঘটা করে শোনবার কি আছে? একদা একটা কিছু ঘটেছে বলে চিরদিনের জন্য কুটুম্বুর সঙ্গে বিরোধ রাখাই বুঝি মহত্ব? মহত্ব করতে তো চাইছে না কেউ। প্রবোধ তীব্র স্বরে বলে, মা চাইছেন, মা মহত্বের বশে সেটা মিটোতে চাইছেন। আমি চাই না। তোমার বাপ ভাইয়ের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগা চাইছো না তুমি? না। নমস্কার, খুঁড়ে খুঁড়ে নমস্কার তোমার। সুবর্ণ অন্যদিকে চেয়ে বলে, সে তো করছোই, রাত দিনই করছো, নতুন তো নয়। প্রবোধ গলাটা নরম করে কার্যোদ্ধার করবার চেষ্টা করে। মার কানে এই কথা কাটাকাটির আভাস গেলে তো আর রক্ষে নেই। অবশ্য এই আকস্মিক খেয়ালটার কারণ সে বুঝতে পারছে না এবং এ খেয়ালে বিপন্ন হচ্ছে। ধারণা করতে পারছে না এ হচ্ছে নির্বুদ্ধির ঢেগি নামধারিণী হেমাঙ্গিনীর। হ্যাঁ, হেমাঙ্গিনীই বলছে, ওই দজ্জাল পরিবারকে তো আর তোর পেবো মাথায় করে নাচে। বলি, সদা সর্বদা তো দাপট ছুঁয়ে থাকিস কি করে? বউ তো একদড়ি। মুক্তকেশী বলেছিলেন, কি করব বল, অসহ্য হলে বেটার বউকে লোকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমার তো ওর বেলায় সে সুখ খবর জো নেই। সদা সর্বদাই তাই বুকের উপর আগুনের মালসা নিয়ে বসে আছি। হেমাঙ্গিনী তখন এই পরামর্শ দিয়েছিল, বিরোধ মিটিয়ে ফেলো, জিদ নিয়ে কি ধুয়ে জল খাবি? আর সত্যিই তো, তোর বেয়ানমাগি কুচরিত্তির নয়, কাশিতে আছে, শুনি নাকি ডাটের উপর আছে। বাপের পয়সায় খায় না, কোট্টাদের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি পড়িয়ে মাইনে নেয়, সেই পয়সায় চালায়। তুই বাপু তোর মেজ বউয়ের বাপের বাড়িটাকে এবার যাতে তোল। তুইও দুদিন হাঁপ ফেলে বাঁচ, মহারানীও দুদিন বাপ ভাইয়ের ওপর দাপট করে আসুক। অতএব এই যাতে তোলার প্রয়াস। কিন্তু সে প্রয়াসে যার বর্তে যাবার কথা সেই বাদী হচ্ছে, বলছে আমি সই না। তার মানে মেয়ে মানুষ নয়, পাষাণী। প্রবোধকে অতএব অবাক হয়ে বলতে হয়, আশ্চর্য। সুবর্ণ তীক্ষ্ণ গলায় বলে, ও, এইটুকুতেই আশ্চর্য হচ্ছ তুমি? তা হতে পারো, তোমাদের অসাধ্য কাজ নেই। তবে ভাবছি এত বছর বিয়ে হয়েছে, বাপ ভাইয়ের চেহারা কেমন তা ভুলে গেছি। এখন উপযাচক হয়ে বউ পৌঁছে দিয়ে আসতে মাথা কাটা যাবে না তোমাদের? মাথা যে একেবারেই কাটা যাচ্ছিল না তা নয়, তবু আর একজন যে প্রত্যক্ষ হাতে মাথা কাটবার জন্য খাড়াসা নিয়ে বসে আছে, সে ভয়ের তুল্য ভয় আছে। তাই প্রবোধকে উদার সাজতে হয়, বলতে হয়, মায়ের মতি বুদ্ধিতে এতদিন তো কষ্ট পেলে, এখন বাপ বুড়ো হয়েছেন, কবে আছেন কবে নেই, যাওয়া আসাটা বজায় করাই তো ভালো। তোমাদের ভালোর সঙ্গে
আমার ভালো মেলে না। সুবর্ণ উদ্ধতভাবে বলে, মোট কথা আমি যাব না। প্রবোধ হাসির চেষ্টা করে বলে, যাবে না বললে আর চলছে কোথা? হাইকোর্টের হুকুম যে বেরিয়ে গেছে। সুবর্ণলতা এক মুহূর্ত স্তব্ধ থেকে বলে, আমি যদি সে হুকুম না মানি? যদি না মানি, মার হুকুম তুমি মানবে না? ন্যায্য হুকুম বলে অবশ্যই মানব, অন্যায্য হুকুম হলে নয়। প্রবোধ রূঢ় গলায় বলে, মার ন্যায্য অন্যায্যর বিচার করবে তুমি? করব না কেন? মানুষ হয়ে যখন জন্মেছি, ভগবান যখন চোখ, নাক, কান, মন, বুদ্ধি দিয়েছে। এ কথায় প্রবোধ রীতিমতো ক্রুদ্ধ হয়। বলে, মানুষ হয়ে জন্মেছ, তাই প্রতি পদে গুরুজনের ব্যাখ্যা না করবে? কেমন? পায়ে মাথায় এক হয় না, বুঝলে? তোমার সঙ্গে তর্ক করবার কোনো বাসনা আমার নেই, তবে তোমার মাকে বলে দাও গে, এতকাল পরে হঠাৎ বাপের বাড়ি আমি যাব না। প্রবোধ আরও ক্রুদ্ধ গলায় বলে, ইচ্ছে হয় নিজে গিয়ে বলো গে, আমি বলতে পারবো না। আশ্চর্য, এমন বেহায়া মেয়ে মানুষ কখনো দেখিনি। কত ভাগ্যে যদি মার মতো হলো। দোহাই তোমার, ভাগ্যের কথাটা থামাও। বেশ, অত ভাগ্যের ভার বইবার ক্ষমতা আমার নেই, তাই ধরে নাও। মনে পড়ে পিসি একবার চিঠি লিখেছিল, বাবার শক্ত অসুখ, সে চিঠি তোমরা ছিঁড়ে ফেলেছিলে। মনে পড়ে ছোটদা একবার দাদার মেয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে এসেছিল, তোমরা তাকে আমার সঙ্গে দেখা করতে দাওনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। প্রবোধ সদর্পে বলে, তার রাগের ক্ষেত্রে মানুষ অমন করেই থাকে। রাগের ক্ষেত্রটা হঠাৎ শ্রীক্ষেত্র হয়ে যাচ্ছে কি জন্যে সেটাই জানতে চাইছি। প্রবোধ হঠাৎ একটা অসতর্ক উক্তি করে বসে, বলে ফেলে, আমি বলিনি বাবা, আমার ইচ্ছেও ছিল না, মার হুকুম, কি করব? সুবর্ণলতা একবার স্বামীর আপাদমস্তক দেখে নিয়ে বলে, ঠিক আছে, আমি এই হুকুম রদ করিয়ে আনছি। খবরদার মেজো বউ। প্রবোধ হাহা করে ওঠে, ইচ্ছে করে আগুন খেতে যেও না, জেনে শুনে সাপের গর্তে হাত দিও না। সাপের বিষেই তো জর্জর হয়ে আছি, এর থেকে আর বেশি কি হবে? বলে সুবর্ণলতা ঘর থেকে বেরিয়ে যায়। নিরুপায় প্রবোধচন্দ্র ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। সাহস হয় না দালানে বার হতে। কি জানি কি সর্বনাশ ঘটাতে গেল সুবর্ণলতা। হ্যাঁ, তখনও এ ভয় ছিল, তখনও বহুবিধ সর্বনাশ ঘটিয়ে ঘটিয়ে ঘাটা পড়ায়নি সুবর্ণ, তাই তখনও প্রবোধ ভাবতে পারত মেয়ে মানুষ হয়ে কি ভয়ানক বুকের পাটা মেজ বউয়ের। মুক্তকেশীও যে মেয়ে মানুষই, এ তথ্যটা আবিষ্কার করে ফেলার মতো দুঃসাহস ওদের নেই। জননীর জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। জন্মভূমির বার্তা প্রবোধচন্দ্রদের সংস্কৃতিতে কখনো প্রবেশ করেনি। ওরা শুধু একজনকেই জানে, জানে তার ইচ্ছেই আইন, তার আদেশই অলঙ্ঘ হবে না। লঙ্ঘন করার চিন্তার ধারে কাছে কারো ছায়া দেখলেই যে মুক্তকেশী বলে বসেন, থাকবো না, চলে যাব, বার্ধক্যে বারাণসী, এ কথা ভুলে বসে আছি বলে এই হেনস্তা আমার। ওদিকে স্ত্রীও ছেড়ে কথা কয় না। ওহ, পুরুষ মানুষ হয়ে জন্মানোর কত জ্বালা। কতক্ষণ পরে যেন চমক ভাঙল ভাইজি মল্লিকার ডাকে। মল্লিকা উচ্চ চিৎকারে হাঁক দিয়েছে, মেজো কাকা জলদি, ঠাকুমার ডাকে। আমাকে? আমাকে কেন? মল্লিকা খড়খড় করে বলে, তা জানি না, মেজো কাকে গিয়ে ঠাকুমাকে 7 কথা শুনিয়ে দিয়েছে, তাই বোধ হয়। প্রবোধ কাতর গলায় বলে, মল্লিকা, লক্ষ্মী মা আমার, বল গিয়ে মেজো কাকা বাড়ি নেই। বাহ, বললেই অমনি হলো, এই মাত্র আরও তোমার দেখে গেল না? তবে যা বল গে, এই মাত্র ইয়ে কল ঘরে ঢুকেছে। আমি বাবা মিথ্যে টিথ্যে বলতে পারবো না, ইচ্ছে হয় যাবে, না হয় যাবে না। বলে ধর্মপুত্রের মহিলা সংস্করণ মল্লিকা ধর্মের মহিমা বিকীর্ণ করে চলে যায়। মনে হয় একটা গিন্নি। অগত্যাই যেতে হয় প্রবোধকে বলির পাঠার গতিভঙ্গি নিয়ে। মুক্তকেশী ছেলেকে দেখে জলদগম্ভীরে বলেন, বাবা প্রবোধ, মুখ্য মেয়ে মানুষ, একটা অসঙ্গত কথা না হয় বলেই ফেলেছি, ঘাট মানছি তার জন্যে, কিন্তু অপরাধের শাস্তি দিতে নিজে তুমি ধরে 7 ঘা জুতো মারলে না কেন আমায়? বউকে দিয়ে এই অপমানটা করানোর চাইতে সে অনেক ভালো ছিল।
মা? প্রবোধচন্দ্র প্রায় আছড়ে মায়ের পায়ের কাছে পড়ে বলে, মা, তোমাকে অপমান করার সাহস যার হয়েছে জুতোর তারই খাওয়া উচিত। কোথায় সে? এখনই একটা হেস্তনেস্ত হয়ে যাক। মুক্তকেশী অবশ্য একটু প্রীত হন, নচেত তুমি ছেড়ে তুই ধরতেন না। বলেন, থাম পেবো, বীরত্বের বড়াই আর করিস নে। এদিকে তো বউয়ের ভয় কেঁচো হয়ে গুটিয়ে যাস। পুরুষের হিম্মত যদি থাকতো তোর বউ এমন দুঃশাসন হয়ে উঠত না। প্রবোধচন্দ্র জননীর এই ধিক্কার বাক্যে সহসা দুঃশাসন শাসক ভীম মূর্তি ধারণ করে হুঙ্কার দিয়ে ওঠে, মল্লিকা, ডেকে আন তোর মেজ কাকিকে। সোজায় না আসে চুল ধরে নিয়ে আয়। মুক্তকেশীর পুলিশ কঠোর ওষ্ঠাধরের ফাঁকে বোধহয় ক্ষীণ একটু হাসির আভাস দেখা যায়, কিন্তু সেটুকু দমন করে বলে ফেলেন, থাক বাছা, কেলেঙ্কারিতে আর কাজ নেই, যে যেমন আছে থাক। আমাকে তোমরা আজ কাশি পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। ব্যাটার বউয়ের লাথি খেয়ে সংসার কামড়ে পড়ে থাকার প্রবৃত্তি আমার নেই। আজ এ পর্যন্তই। পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ ৬ষ্ঠ পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।